অস্বাভাবিক শৈত্যপ্রবাহের কবলে মরুর দেশ কুয়েত তাপমাত্রার পারদ ওঠানামা করছে -3 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে, স্থবির জনজীবন। এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। সুষ্ঠু ভোট নিশ্চিতে নজর রাখবে ওয়াশিংটন। গুম খুনের শিকার পরিবারগুলোর ন্যায় বিচার পাওয়ার আশা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির কানাডার রাজনীতি। অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবিও আরও জোরালো হচ্ছে। দেশের মানুষের স্বার্থ রক্ষায় ট্রুডো ব্যর্থ আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল ও মাদক চোরাচালান বন্ধে সীমান্তে নতুন নীতি ঘোষণা করেছে কানাডা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধ মোকাবিলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অভিবাসী ইস্যু নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ির ঘোষণায় টালমাটাল কানাডার রাজনীতি। ট্রাম্পের 25% শুল্ক আরোপের হুমকি মোকাবেলায় নীতি নির্ধারণে হিমশিম খাচ্ছে অটোয়া। এসবের মধ্যে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ যেন সমস্যাকে আরও জটিল করে তুলেছে। নীতি নির্ধারণে মতবিরোধ ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধী নেতাদের অভিযোগ, ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় সাধারণ কানাডীয়দের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত জাস্টিন ট্রুডো। অবিলম্বে ট্রুডোকেও পদত্যাগের দাবি জানান তারা। মূলত ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই কানাডার রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। সোমবার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পরপরই ক্ষমতাসীন লিবারেল পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও এই নিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, মহামারী, মুদ্রাস্ফীতি এমনকি মহামন্দার মতো পরিস্থিতি অতীতে পার করে আসা কানাডা এই সংকটও মোকাবেলা করতে পারবে। Canadians know where the Liberal Party of Canada stands. We stand for an economy that is fairer, greener and stronger. An economy that works for everyone, not just the richest few. এরই মধ্যে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে নতুন নীতির ঘোষণা করেছে ট্রুডো সরকার। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকানো ও মাদক চোরাচালান রুখতে নজরদারি ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সেই সঙ্গে আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে যে কোনো সময় আক্রমণে প্রস্তুত যৌথ বাহিনী মোতায়েন করেছে কানাডা। নতুন নিরাপত্তা উদ্যোগের জন্য প্রায় 130 কোটি কানাডিয়ান ডলার ব্যয় করবে সরকার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধের শঙ্কা জাস্টিন ট্রুডোকে পদত্যাগের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। এ অবস্থায় কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করা হলে ট্রুডোকে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দিতে হতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। মুখে বন্ধুত্ব, অন্তরে ব্যবসা। বন্ধু মোদিকেও ছাড় দিচ্ছেন না খাঁটি ব্যবসায়ী ট্রাম্প। কমিয়ে আনতে চান ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি। তাই দেশটির উচ্চ শুল্কের বিপরীতে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে চীনের পর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতি এমন হলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে, তবে সবচেয়ে বেশি ভুগবে ভারত। বিশ্বের যে কয়েকজন নেতার সঙ্গে ট্রাম্পের দহরম মহরম, তার মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী মোদি। তবে মৌখিক বন্ধুত্বের কোনো ছাপ বাণিজ্যিক সম্পর্কে রাখছেন না জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ভারতের উচ্চ শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে এবার ভারতীয় পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি। এতে চীনের পর আরেকটি বাণিজ্য যুদ্ধের হুঙ্কার দেখছেন বিশ্লেষকরা। বেশ কিছু মার্কিন পণ্য আমদানিতে চড়া শুল্ক আরোপ করে রেখেছে ভারত। চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, উচ্চ শুল্কের মাধ্যমে ভারতকে জবাব দেওয়া হবে। এই তালিকায় আছে ব্রাজিলও। ট্রাম্প টাওয়ার অধিপতি বলেন, পণ্য আমদানিতে ওই দেশগুলোর সমপরিমাণ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভূরাজনৈতিক সম্পর্কের উন্নয়ন হলেও বাণিজ্যিক সম্পর্ক সুখকর ছিল না। 2019 সালে ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। প্রতিশোধ হিসেবে কয়েকটি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে ভারত। এর জেরে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি হারায় দেশটি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও একই ধরনের বাণিজ্যিক টানাপোড়েনের শঙ্কা করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক ঘোষণা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের তথ্য প্রযুক্তি, ওষুধ ও টেক্সটাইল শিল্প। দেশটির অন্যতম রফতানি বাজার যুক্তরাষ্ট্রে গেল অর্থবছরে রফতানি ছিল $77.52 বিলিয়ন। বিপরীতে ভারত আমদানি করেছে $42.2 বিলিয়ন। অর্থাৎ ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে আছে যুক্তরাষ্ট্র। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। অস্বাভাবিক শৈত্য প্রবাহের কবলে মরুর দেশ কুয়েত। দেশটির তাপমাত্রা ওঠানামা করছে -3 ডিগ্রি সেলসিয়াস থেকে -6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কুয়েত থেকে মঈন সুমনের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট। মরুর বুকে যেখানে বছরের বেশিরভাগ সময়ই থাকে প্রচণ্ড গরম, সেখানে তাপমাত্রা এখন শূন্যের নিচে। শীতল হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি তুষারপাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির সর্বত্র তাপমাত্রা ওঠানামা করছে -3 ডিগ্রি সেলসিয়াস থেকে -6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অস্বাভাবিক এই শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকালে আমরা ঘুমের থেকে উঠে আমরা যখন গাড়ি স্টার্ট দিই তখন হাত বরফ হয়ে যায় এবং বাহিরে কোনো নামা যায় না। ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছি এমন শীত দেখি নাই। কুয়েতে অনেকদিন যাবৎ প্রচুর শীত পড়তেছে। আপাতত এই অবস্থা থেকে মুক্তি মিলছে না কুয়েতবাসীর। আবহাওয়া দফতরের তথ্য বলছে শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। এরপর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সময় সংবাদ, কুয়েত। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বলেন, নির্বাচনী প্রক্রিয়ার বিষয়টি মনিটরিং করবে ওয়াশিংটন। গত 2 দশকে গুম খুনের শিকার পরিবারগুলো ন্যায় বিচার পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Steps that have been taken by this interim government of Bangladesh to prepare for elections that ultimately will allow the Bangladeshi people to choose their own government representatives. This is something that we're going to continue to monitor regarding the timing, and of course we're going to encourage the respect of the rule of law. Deeply troubled by the reports that hundreds of Bangladeshis were forcibly disappeared over the past 2 decades. Enforced disappearance is an egregious human rights violation. We welcome efforts by the interim government to investigate these crimes and encourage fair and transparent processes. ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও বিজয় দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বার্তার প্রতিবাদে আয়ারল্যান্ডের ভারতীয় দূতাবাসের সামনে মানববন্ধন করেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার আয়োজিত এই মানববন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে সংখ্যালঘুদের উপর আক্রমণের মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ তাদের। বাংলাদেশের মহান বিজয় দিবসকে নিজেদের বিজয় বলে দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বার্তারও তীব্র সমালোচনা করেন তারা। ফ্রান্সের মায়োট দ্বীপের পর শক্তিশালী সাইক্লোন চিডোর তাণ্ডবে বিপর্যস্ত মোজাম্বিক। দেশটির উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45 জনে। এদিকে ফ্রান্সের মায়োট দ্বীপে এখন পর্যন্ত 31 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গণমাধ্যম। তবে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত আছে। মাইলের পর মাইল ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ফসলি জমি। শক্তিশালী সাইক্লোন চিডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মোজাম্বিকের উত্তরাঞ্চল। ঘটেছে হতাহতের ঘটনাও। তছনছ হয়ে গেছে বেশিরভাগ অবকাঠামো। বাড়িঘর, বিমানবন্দর থেকে শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই বাদ যায়নি চিডোর কবল থেকে। বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বাসিন্দারা। সাইক্লোন চিডোর কারণে মোজাম্বিকের দেলকাদো প্রদেশে ঘটেছে ভূমিধসের ঘটনা। শতাধিক মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। উদ্ধার কাজে তৎপর আছেন উদ্ধারকর্মীরা। জারি করা হয়েছে সতর্কতা। আমি এখানে সাধারণ দিনের মতোই কাজ করতে এসেছিলাম। দেখলাম বাড়ির ছাদ ভেঙে পড়েছে, গাছ উপড়ে গেছে। মানুষ এখন এই পরিস্থিতিতে স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। এদিকে ফ্রান্সের সবচেয়ে দরিদ্র দ্বীপ ম্যায়োটেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে সাইক্লোন চিডো। বেড়েছে মৃতের
সংখ্যা। এখনও নিখোঁজ আছেন বহু বাসিন্দা। শতাধিক উদ্ধারকর্মীও নিখোঁজ আছেন বলে জানায় কর্তৃপক্ষ। এখনও ইন্টারনেট, টেলিফোন নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে লাখ লাখ বাসিন্দা। যান চলাচল ব্যাহত হয়েছে। কবলিতদেরকে উদ্ধারে কাজ করছেন শত শত উদ্ধারকর্মী। লুটপাট ঠেকাতে স্থানীয় সময় মঙ্গলবার থেকে দ্বীপটিতে জারি করা হয়েছে কারফিউ। গেল শনিবার ফ্রান্সের ম্যাওর দ্বীপে ঘন্টায় 225 কিলোমিটার বেগে আঘাত হানা সাইক্লোন চিডো দেশটির 90 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইউরোপ জুড়ে মাখনের মূল্য বৃদ্ধি মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। ইউরোপের বিভিন্ন দেশে মাখন এখন বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী দুধের উৎপাদন কমে যাওয়ায় মাখনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে জানান তারা। ফ্রান্স, জার্মানি ও চেক রিপাবলিক সহ ইউরোপের বিভিন্ন দেশে মাখনের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে পুরো ইউরোপীয় ইউনিয়নে মাখনের দাম গড়ে 19% বেড়েছে। তবে এই সংকট সবচেয়ে বেশি উত্তর ইউরোপে, যেখানে মাখন দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্বব্যাপী দুধের উৎপাদন কমে যাওয়াকে মাখনের দামের এই অস্বাভাবিক বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের মতো বড় উৎপাদক দেশগুলোতে দুধের উৎপাদন কমে যাওয়ার কারণে সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতিও দুধ উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া করোনা মহামারীর পর থেকে শুরু হওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবার চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাখনের মূল্য বৃদ্ধি শুধু ভোক্তাদের জন্য নয়, ব্যবসায়ীদের জন্যও এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাখনের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেকারি ব্যবসায়ীরা ক্রমাগত বাড়তি খরচ সামাল দিতে বাধ্য হচ্ছেন। অনেকেই পণ্যের আকার ছোট করে বা বিকল্প উপাদান ব্যবহারের মাধ্যমে এই সংকট মোকাবিলার চেষ্টা করছেন। ইউরোপের দক্ষিণাঞ্চলে মাখনের চাহিদা তুলনামূলকভাবে কম হওয়ায় এই সংকটের প্রভাব সেখানে সীমিত। ইতালিতে মাখনের দাম 44% বাড়লেও স্থানীয়রা অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ব্যবহার করায় পরিস্থিতি ততটা গুরুতর হয়নি। তবে উত্তর ইউরোপের মাখন নির্ভর দেশগুলোতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে মাখনের অপরিহার্যতা সংকটকে আরও জটিল করে তুলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এখনও নিয়ন্ত্রণের বাইরে ভারতের নয়াদিল্লির বায়ু দূষণ। শ্বাস প্রশ্বাসের সমস্যা, চোখ জ্বালা পোড়া, হৃদরোগ সহ দেখা দিয়েছে নানা স্বাস্থ্যগত জটিলতা। বাসিন্দাদের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ দিল্লি সরকার। প্রথম দেখায় কুয়াশা মনে হলেও আদতে বায়ু দূষণে ঢেকে গেছে চারপাশ। দৃষ্টি সীমানা ঝাপসা হওয়ায় যানবাহনকে চলতে হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। স্থানীয় সময় বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুর মান গিয়ে দাঁড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে। এতে নানাবিধ সমস্যার সম্মুখীন হন গাড়ি চালকেরা। দুর্ঘটনা এড়াতে একটু পরপর ব্রেক কষতে হয় বলে জানান তারা। এখানেই শেষ নয়, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভোগেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রতি বছর শীত আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দূষণের মাত্রা। চোখ জ্বালাপোড়া করছে, এমনকি শ্বাস প্রশ্বাসেও সমস্যা হচ্ছে। সকালবেলা কফের সঙ্গেও কালো কালো ময়লা বের হয়। প্রতি বছর পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকদের প্রতিনিয়ত ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে এই দূষণের সৃষ্টি হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় পানি ছেটানো, নির্মাণ কাজ স্থগিত, ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। তবুও সুফল পাচ্ছেন না শহরবাসী। মৌসুমী সাথী, সময় সংবাদ। চলতি বছর সারা বিশ্বের রেকর্ড 877 কোটি টন কয়লা পোড়ানো হয়েছে। এর মধ্যে 490 কোটি টনই ব্যবহার করেছে চীন। ফ্রান্স ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানায়, সৌরশক্তি এবং বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করেও কয়লার ব্যবহার কমাতে পারছে না বেইজিং। তবে এদিক থেকে সফলতা দেখিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইইউভুক্ত দেশগুলো। বিশ্বে দিন দিন বাড়ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিমাণ, সঙ্গে বাড়ছে দূষণের মাত্রাও। সবশেষ জলবায়ু সম্মেলনেও বিশ্বে কার্বন নিঃসরণের মাত্রা 0.8% বৃদ্ধির কথা জানানো হয়। এবার ফ্রান্স ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA জানালো, কেবল চলতি বছরে বিভিন্ন দেশে জীবাশ্ম জ্বালানি হিসেবে কয়লা পোড়ানো হয়েছে 877 কোটি টন।
বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় রেকর্ড পরিমাণ এই কয়লার মধ্যে 490 কোটি টনই ব্যবহার করেছে চীন। যদিও দেশটি বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বহুমুখী করে সৌরশক্তি এবং বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও ব্যাপকভাবে বৃদ্ধি করেছে, তবুও কয়লার ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারছে না বেইজিং। তবে যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো কয়লার ব্যবহার কমাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইইএ। প্রতিবেদনে বলা হয় 2023 সালের তুলনায় 2024 সালে কয়লার ব্যবহার ইইউ জোটভুক্ত দেশগুলোতে 12% এবং যুক্তরাষ্ট্রে 5% কমেছে। তবে আগামী বছরগুলোতে এই অর্জন ইউরোপ ও যুক্তরাষ্ট্র ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয়ের কথাও জানিয়েছেন জলবায়ুবিদরা। জীবাশ্ম জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছে আইইএ। জাতিসংঘ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সংস্থা নিয়মিত এ বিষয়ে সম্মেলন, চুক্তি স্বাক্ষর, প্রচার প্রচারণা চালালেও সেসব উদ্যোগ কয়লার ব্যবহার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ। ইতালির শ্রমবাজারে অস্থির সময়ে কাটলেও স্পন্সর ভিসা পাওয়ায় এগিয়ে আছেন বাংলাদেশিরা। এর পেছনে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের শক্ত অবস্থানই কারণ বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্য ও চিত্রের রিপোর্ট। আগামী 3 বছর বিভিন্ন দেশ থেকে 4.5 লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার। তবে এই সুযোগ পেতে যেতে হয় দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে। অবৈধ অভিবাসী ঠেকাতে ইতালি সরকারের নেওয়া কঠোর এই পদক্ষেপের ফলে এবছর আবেদন জমার সংখ্যা কমেছে রেকর্ড সংখ্যক। তবে 36টি দেশের আবেদনকারীর তুলনায় এবারও বাংলাদেশিরা সবচেয়ে বেশি আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানালো ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। বৈধ উপায়ে ইতালি যাওয়ার সুযোগ পাওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে বৈধভাবে আসার যে প্রক্রিয়া ফ্লুসি বা স্পন্সর ভিসায় সেই আবেদন এবছর জমা দেওয়ার বিষয়ে বেশ কঠোরতা ছিল, যার প্রেক্ষিতে জমার পরিমাণ অনেক কম হয়েছে। কিন্তু ভাগ্যক্রমে বরাবরের মতো বাংলাদেশিদের আবেদনের সংখ্যা বেশি ছিল। ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে আমরা এগিয়ে আছি এবং ট্যাক্স দেই বেশি, এজন্য আমাদের আবেদনের পরিমাণ অন্যদের তুলনায় অনেক বেশি। কঠোর নিয়মের পরও ইতালি স্পন্সর ভিসা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশিরা। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের দৃঢ় অবস্থানই এর কারণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, ইতালি। মালয়েশিয়ায় বিধি নিষেধ থাকা এলাকায় ধূমপান করায় জরিমানার মুখে পড়তে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী, যদিও নিজের অপরাধ জন্য ক্ষমা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান। মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যে রাস্তার পাশে খাবারের দোকানে ধূমপান করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। গত রোববার এমনই এক ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ওই সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন। ধূমপানের ছবিটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এলে তিনি নিজের এক্স অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন। পাশাপাশি লেখেন, পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি অবহিত করেছেন তিনি। ধূমপানমুক্ত এলাকায় ধূমপানের কারণে পররাষ্ট্রমন্ত্রীকে মুখোমুখি হতে হবে অর্থদণ্ডের। এদিকে নিজের অপরাধ স্বীকার করে জরিমানা দিতে রাজি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী নিজেও। বুধবার সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে মোহাম্মদ হাসান জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেন, এই ঘটনা যদি জনমনে উদ্বেগের সৃষ্টি করে তবে তিনি জরিমানা দিতে প্রস্তুত। মালয়েশিয়ায় 2019 সালে সব খাবারের দোকান ও রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করা হয়। এবছরের অক্টোবরে আইনটি আরও কঠোর করা হয়েছে। আইন অনুযায়ী নিষিদ্ধ স্থানে ধূমপান করলে 5,000 মালয়েশিয়ান মুদ্রা জরিমানার বিধান রয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে চালু হয়েছে নতুন একটি বিলাসবহুল পানশালা। ঐতিহ্যবাহী তায়েডংগাং বিয়ারকে কেন্দ্র করে নির্মিত এই রেস্তোরাঁ দেশটির অভিজাত এবং পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে। পশ্চিমা বিরোধী মনোভাবাপন্ন দেশ হিসেবে পরিচিত হলেও সেই ধাঁচের বিয়ার রেস্তোরাঁ তৈরি করে আলোচনা সৃষ্টি করেছে। এছাড়া অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
পশ্চিমা স্থাপত্য শৈলীর পানশালা, তাও আবার কট্টর দেশ হিসেবে পরিচিত উত্তর কোরিয়ায়, যেটি নির্মাণও করা হয়েছে উচ্চবিত্ত আর বিদেশি পর্যটকদের লক্ষ্য করে। রাজধানী পিয়ংইয়ং এর হাওয়াসং এলাকায় সম্প্রতি চালু হওয়া পানশালাটির নামকরণ হয়েছে স্থানীয় তায়েডংগাং নদীর নামে, যেখানে ঐতিহ্যবাহী তায়েডংগাং বিয়ারের স্বাদ উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয় অভিজাত এবং পর্যটকরা। তায়েডংগাং পানশালা যেমন অভিজাতদের জন্য বিনোদনের নতুন জায়গা, তেমনি এটি পিয়ংইয়ং এর পশ্চিমা কেন্দ্রিক আধুনিকায়নের প্রতীক বলে মনে করছেন অনেকে। এছাড়া শহরের সার্বিক উন্নয়নের অংশ হিসাবে নতুন 3টি আবাসিক এলাকায় বড় বড় অ্যাপার্টমেন্ট এবং 80 তলার 2টি বহুতল ভবন নির্মাণ করা হবে। এসব প্রকল্প দেশের নাগরিকদের জীবনমান উন্নত করবে বলে আশা করা হচ্ছে। 2002 সালে তায়েডংগাং ব্রুইং কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ড থেকে একটি পুরনো ব্রুয়ারি কেনার পর সেটি উত্তর কোরিয়ায় নিয়ে জার্মান বিশেষজ্ঞদের সহযোগিতায় পুনরায় স্থাপন করা হয়। পিয়ংইয়ং এর এই রেস্তোরাঁতে তায়েডংগাং বিয়ার ছাড়াও বিশ্বব্যাপী বিখ্যাত কিছু ব্র্যান্ডের বিয়ার পাওয়া যাচ্ছে। সবচেয়ে জনপ্রিয় তায়েডংগাং নম্বর 2। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে উত্তর কোরিয়ার বেশিরভাগ নাগরিক যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন তাদের জন্য এই রেস্তোরাঁর দরজা প্রায় বন্ধ। উচ্চ মূল্যের কারণে সাধারণ বাসিন্দাদের দেশীয় পানীয় সোজু পান করেই সন্তুষ্ট থাকতে হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অনন্য এক মাইল ফলক স্পর্শ করল চীন। প্রথমবারের মতো দীর্ঘ 9 ঘন্টা মহাকাশে হেঁটে চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে দীর্ঘতম অভিযান সফলভাবে সম্পন্ন করলেন দেশটির মহাকাশচারীরা। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনঝু 19 মিশনের মহাকাশচারীদের মধ্যে ছিলেন চীনের প্রথম নারী মহাকাশ প্রকৌশলীও। মহাকাশ, মহাশূন্য, মহাকর্ষ বলের অনুপস্থিতিতে স্থির হয়ে দাঁড়ানোই যেখানে অসম্ভব, সেই মহাশূন্যে হাঁটা যেন মানুষের কল্পনারও বাইরে। বিজ্ঞানের ভাষায় যাকে বলে এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটিস, ইভিএ। মঙ্গলবার চীনের স্থানীয় সময় রাত 9টা 57 মিনিটে শেনঝু 19 ক্রু প্রথমবারের মতো সম্পন্ন করেন ইভিএ প্রক্রিয়া। চীন মহাকাশ সংস্থা জানিয়েছে মহাকাশচারীরা সফলভাবে তাদের সমস্ত কাজ সম্পন্ন করেছেন। 9 ঘন্টার এই অভিযান চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথম বলে দাবি তাদের। মহাকাশচারীরা অসাধারণ কাজ করেছেন। 9 ঘন্টা মহাকাশে হাঁটার এই ঘটনা চীনের ইতিহাসে প্রথম। পুরো সময় তারা উজ্জীবিত ছিলেন এবং সফলভাবে সব কাজ সম্পন্ন করেছেন। শেনঝু 19 মহাকাশযানটি 30 অক্টোবর উৎক্ষেপণ করা হয়। এতে 3 জন মহাকাশচারীকে তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠানো হয়, যাদের মধ্যে রয়েছে চীনের প্রথম নারী মহাকাশ প্রকৌশলী ওয়াং হাউজে। 6 মাস ধরে এই মিশন পরিচালনা করেছেন তারা। মহাকাশচারী চাই জুশে এবং সং লিংডং কাজ করেছেন সরাসরি মহাশূন্যে, আর ওয়াং হাউজে মহাকাশ স্টেশন থেকে তাদের সহায়তা করেছেন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।